মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন তথ্য আপার প্রকল্প দ্বিতীয় পর্যায়ে তারা গত বছর একবার করেছিল এবং সেটা খুব অল্প সময়ে তারা তাদের অধিকার আদায় করে নিতে সক্ষম হয়েছিল। এবছরও তারা আন্দোলন করছেন এবং তাদের এই লাগাতার আন্দোলনের আজকে হচ্ছে দ্বিতীয় দফায় 25তম দিন। হ্যাঁ, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে এখানে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছে এবং আমরা এখানে এই তথ্য আপা প্রকল্প যিনি আসলে লিড করছেন তাদের মধ্যে অন্যতম একজন। আমরা আহ, তার কাছ থেকে শুনে নিই যে কাজের কত দূর অগ্রগতি হলো এবং তারা কি আশা করছে, কি চাচ্ছে তারা আসলে। আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় তথ্য আপা প্রকল্পে কর্মরত আছি। আমরা যারা দ্বিতীয় পর্যায়ে আছি তারা 7 বছর ধরে কাজ করছি এবং যারা আমাদের প্রথম পর্যায়ে ছিলেন ওনারা 14 বছর ধরে মাঠ পর্যায়ে কাজ করছেন। তো আপনারা জানেন যে গত বছরে আমাদের প্রকল্পের মেয়াদ জুন মাসে শেষ হয়ে যায়। আবার শুরু থেকে শুরু করতে হবে। আচ্ছা, আমি সঙ্গীতা সরকার, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা, ঝালকাঠি সদর। আমি তথ্য আপা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 2018 সালে যোগদান করেছি এবং তথ্য আপা প্রকল্পটা হচ্ছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট, যা পাইলট প্রজেক্ট আকারে হচ্ছে 2011 সালে আসে এবং ওইটার সফলতার উপরে বেস করে সারা বাংলাদেশে 492টা উপজেলায় দ্বিতীয় পর্যায়ে আসে 2018 সালে। তো আমরা 492 জন তথ্য সেবা কর্মকর্তা, 984 জন তথ্য সেবা সহকারী আছি এবং এরা সবাই নারী এবং কাজ করছি প্রান্তিক নারীদেরকে বিভিন্ন ধরনের সরকারি তথ্য সেবা পৌঁছানোর ক্ষেত্রে। তো আমাদের প্রকল্পে যোগদান করার পরে হচ্ছে গিয়ে আমরা আমাদের ডিপিপিতে দেখতে পাই যে ওখানে উল্লেখ করা আছে যে আমাদেরকে পদ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করা হবে এবং এই ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় মহিলা সংস্থা কিংবা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়। এরপরে হচ্ছে আমরা 18 সালে যখন যোগদান করি সেটা ছিল নভেম্বর মাস। তো ডিসেম্বর মাসে আমরা আবার অর্থ মন্ত্রণালয়ের পদ সৃজন সম্পর্কিত চিঠি দেখতে পাই। এরপরে হচ্ছে আবার 2020 সালে আবারও চিঠি দেখতে পাই অর্থ মন্ত্রণালয়ের। ওই চিঠির প্রেক্ষিতে আমাদের মন্ত্রণালয়ের আবার পদ সৃজন সম্পর্কিত চিঠি। এরপরে আমাদের মন্ত্রণালয়ের টিএসসি কমিটির 7ম সভার একটা নোটিশ দেখতে পাই, যেখানে এভাবে ছিল যে সার্ভে করার পরে সেই সার্ভের রিপোর্ট অনুসারে যেন পদ সৃজন করা হয় প্রকল্প শেষ হওয়ার 2 বছর আগে। তো আপনারা দেখেন এখানে আমরা যারা কর্মরত আছি সবাই কিন্তু শিক্ষিত, উচ্চ শিক্ষিত মেয়ে। সোজা কথা 16 গ্রেডের পোস্টের জন্য হচ্ছে সবাই মাস্টার্স পাস, আর আমাদের কর্মকর্তা যারা আছে 10ম গ্রেডের পোস্ট, এরাও সবাই মাস্টার্স পাস এবং পিএইচডি করা মানুষ আছে। তো আমরা যারা কাজ করছি এত বছর ধরে নারীদের সাথে আমরা একটা আসলে আস্থার একটা জায়গা তৈরি করে নিয়েছি। সোজা কথা ওনারা জানে যে যে কোনো বিষয়ে তথ্যের যদি দরকার হয় তাহলে কোথায় যেতে হবে, তথ্য আপার কাছে যেতে হবে। তো এই যে একটা গ্রহণযোগ্যতা, আমাদেরকে এখন আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে হঠাৎ করে আমাদের চাকরি থেকে আমাদের বিদায় করে দেওয়া হচ্ছে। এইটা শুধু যে আমরা ক্ষতিগ্রস্ত হব তা কিন্তু নয়, তার বিপরীতে গ্রামীণ যে লক্ষ লক্ষ নারী, কোটি কোটি নারী যারা হচ্ছে তথ্য আপার উপরে নির্ভরশীল তথ্য পাওয়ার জন্য, ওনারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আবার মনে করেন উপজেলায় ইউডিসি আছে, জানেন আপনারা যে ওখান থেকে আবার হচ্ছে যে কোনো ধরনের অনলাইন আবেদন করতে হলে টাকা লাগে, কিন্তু আমাদের কাছ থেকে আবেদন করতে কিন্তু টাকা লাগে না। যে কোনো বিষয়ে যে আবেদন বলেন, তারপরে হচ্ছে গিয়ে তথ্য বলেন, সোজা কথা যে কোনো দপ্তরে পৌঁছানোর জন্য সরাসরি ওই কর্মকর্তার কাছে পৌঁছানোর জন্য আমরা যে ভূমিকাটা পালন করি, এতে তৃতীয় যে ব্যক্তি যে কিনা একটা মাধ্যম হিসেবে টাকার মাধ্যমে হয়তো বা ওনার একটা কাজ করে দিবে, এই মাধ্যমটা কিন্তু বন্ধ করতে সক্ষম হয়েছি আমরা। তো আলটিমেটলি গ্রামীণ ওই সব নারীরা, সুবিধা বঞ্চিত নারীরা ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি এখানে যে 2000 নারী কর্মী আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, তাদের পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা এখানে সরাসরি নিয়োগে আছি 1476 জন এবং আমাদের সাথে আউটসোর্সিং এ আছে 492 জন। তো আমাদের সাথে যেটা কথা ছিল যে আমাদেরকে রাজস্ব স্থানান্তর করা হবে, কিন্তু সেই কথাটা না রেখে কি করা হলো, আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে সোজা এই প্রকল্প শেষ করে দেওয়া হচ্ছে এবং এই প্রকল্পের সফলতার উপরে ডিপেন্ড করে আবার আপনার তৃতীয় পর্যায়ে নিয়ে আসা হচ্ছে। এই প্রকল্পটার যদি গ্রহণযোগ্যতা নাই থাকবে, যদি সে তার অপরিহার্যতা প্রমাণ করতে না পারবে,
আজকে 13-14 বছর তো ধরে তো একটা প্রকল্প মাঠে থাকতে পারে না, পারে? নিশ্চয়ই আমি আমার গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছি। তথ্য আপা প্রকল্প গ্রামীণ পর্যায়ে বা সারা বাংলাদেশে তার গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছে বলে এতদিন এসেছে। তো হঠাৎ করে আমাদেরকে বাদ দিয়ে তৃতীয় পর্যায়টাও কন্টিনিউ করা হবে, এবং সেটা হচ্ছে আউটসোর্সিং এবং নতুন জনবল নিয়ে। আপা ইতিমধ্যে আপনারা যেহেতু 25তম দিন পালন করছেন, অভিজ্ঞতা কর্মকর্তা বা বর্তমান সরকারের উপদেষ্টা মন্ডলী সদস্যদের মধ্যে থেকে কেউ কি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে বা কতদূর অগ্রগতি? গত বৃহস্পতিবারে হচ্ছে গিয়ে আমাদের 23তম দিনে আমাদের মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন জনাব শারমিন এস মুর্শিদ স্যার আমাদের প্রধান কার্যালয়ে আমাদের সাথে বসেন, 26 জন প্রতিনিধির সাথে উনি বসেন। তো উনি আমাদেরকে নেগোসিয়েশনে ডেকে নিয়ে ওনার একপাক্ষিক সিদ্ধান্ত জানিয়ে আমাদেরকে বিদায় করেছেন। আমরা এখানে দেখেন 2 দফা দাবি নিয়ে বসেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে গিয়ে আমাদের যে পদ সৃজন করে আমাদের রাজস্ব স্থানান্তর করা হবে, এই যে কথা ছিল সেটা করা হয়নি, এটা যেন করা হয়, এটা আমাদের প্রথম দাবি। এবং আমাদের রাজস্বের আশ্বাস দিয়ে আমাদের বেতন কর্তন করা হয়েছে, প্রতি মাসে 2400 করে আমাদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। সোজা কথায় 7 বছরে 18-20 কোটি টাকা আমাদের বেতন থেকে কেটে নেওয়া হয়েছে। আমরা এই টাকাটা অবিলম্বে ফেরত চাচ্ছিলাম। তো আলোচনায় এই দ্বিতীয় বিষয়টা মানে বেতন কর্তনের বিষয়টা তুলতেই দেওয়া হলো না, শুনলেনই না। আর প্রথম বিষয়টা উনি বললেন রাজস্বকরণ সম্ভব নয়, কিন্তু আপনারা জানেন যে সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে যেখানে অনেক 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 ফাঁকা পোস্ট পড়ে আছে, কিন্তু জনবল নেই। সরকারের যদি একটু সৎ ইচ্ছা থাকতো তাহলে এই যে কর্মদক্ষ জনবল, আমাদেরকে তো সরকার 7 বছর বসে বসে অনেক ধরনের ট্রেনিং দিয়েছে, তাই না? আমাকে তো কর্মদক্ষ করে তৈরি করেছে। আমি গ্রামীণ নারীদের সেবা দিয়ে আমি কিন্তু অলরেডি কর্মদক্ষ হিসেবে নিজেকে তৈরি করেছি, অফিস পরিচালনার কাজে নিজেকে দক্ষ তৈরি করছি। তো এই যে আমাকে এখন বেকার করে দেওয়া হবে, এটা সরকারেরও কিন্তু বিশাল একটা লস হবে, কারণ সরকার যে তৃতীয় পর্যায়ের যে লোকগুলোকে নিবে তারা কিন্তু আমাদের মতো দক্ষ না। তো সরকারের যদি সদ ইচ্ছা থাকে তাহলে সরকারের বিভিন্ন দপ্তরে যে ফাঁকা পোস্টগুলো আছে আমাদের এইখানে যে আমরা যে যে গ্রেডে আছি সেই অনুসারে কিন্তু আত্মীকরণ করে নেওয়া সম্ভব, এটা কিন্তু কোনো অসম্ভব বিষয় নয়। আর এইখানে এই যে আমাদের বেকার করে দেওয়া, আপনারা দেখেন নারীরা যখন এইটা দেখবে যে শিক্ষিত এতগুলো নারী যারা কর্মদক্ষ অভিজ্ঞ তাদেরকে এভাবে করে বেকার করে দেওয়া হয়, তারাও কিন্তু পরবর্তীতে মানে কর্মের দিকে আসতে আর আগ্রহ বোধ করবে না। কারণ আউটসোর্সিং প্রথাটা হচ্ছে একটা আধুনিক দাস প্রথা। এইটা তো কোনো রুলস হইতে পারে না যে সরকার সরকারের প্রয়োজনে একটা ডিপিপি তৈরি করলো, যেখানে সে রাখলো যে তুমি আমার এই টার্গেটটা পূরণ করে দাও, আমি তোমাকে পরবর্তীতে রাজস্ব স্থানান্তর করে নিব। আমাকে রাজস্বের আশ্বাস দিয়ে কাজ করানো হলো, আমার জীবনের স্বর্ণালী সময়টা এখানে আমি ব্যয় করলাম। এখন সরকারের টার্গেটটা অর্জন করা শেষ, আমাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে এবং আমার ডিপিপিটাও চেঞ্জ করে দিচ্ছে। তো এটা আসলে কোনো যৌক্তিক কিংবা এটা কোনো